আজকে আমরা চলে এসেছি কলকাতার সবচেয়ে বড় সিদ্ধিবিনায়ক মন্দিরে, যেটি সিদ্ধিবিনায়ক দেবস্থানম নামে পরিচিত। অপূর্ব সুন্দর এই মন্দিরটি। মন্দিরে বিনামূল্যে ভোগ প্রসাদের ব্যবস্থা রয়েছে। এছাড়াও এই মন্দিরে পুজোর বিভিন্ন ধরনের ডালা ও সামগ্রীর ব্যবস্থা আছে। রয়েছে খুবই স্বল্প মূল্যের চিকিৎসার ব্যবস্থা। এই মন্দিরটি কোথায় অবস্থিত, মন্দিরটি কখন খোলা এবং বন্ধ থাকে, মন্দিরের খুঁটিনাটি তথ্য সহ মন্দির গড়ার ইতিহাস, গণেশ চতুর্থীর দিনে বিশেষ অনুষ্ঠান ও ভোগ প্রসাদের ব্যবস্থা সহ সরাসরি মন্দিরে কিভাবে আসতে হবে সম্পূর্ণ রোড গাইডের সাথে, যাতে গুগল ম্যাপ ছাড়াই এই ভিডিওটি অনুসরণ করে সহজেই মন্দিরে চলে আসা যায়। এছাড়াও এই মন্দির দর্শন করতে আসলে আশেপাশে আর কি কি দর্শনীয় স্থান রয়েছে সম্পূর্ণ ইনফরমেশন থাকছে এই ভিডিওতে। তাহলে ভিডিওটি শুরু করা যাক। কলকাতার মধ্যে নানান দর্শনীয় স্থান রয়েছে, তার মধ্যে মন্দির অন্যতম। সেই রকম আজ আমরা ঘুরে দেখে নেব কলকাতার সবচেয়ে বড় সিদ্ধিবিনায়ক মন্দির, যেটি উত্তর কলকাতার 48B মুক্তারাম বাবু স্ট্রিটে অবস্থিত, ঠিক মার্বেল প্যালেসের পাশে। মুম্বাইয়ের সিদ্ধিবিনায়ক মন্দিরের মতো কলকাতাতেও গড়ে উঠেছে সিদ্ধিবিনায়ক দেবস্থানম মন্দির। কলকাতার এই সিদ্ধিবিনায়ক মন্দির দর্শনে মনোমুগ্ধ হতে হয়। সাদা রঙের অপূর্ব সুন্দর প্রাচীন 200 বছরের এই মল্লিক বাড়ি, বর্তমানে এটি সিদ্ধিবিনায়ক মন্দির। এই বাড়িটির প্রতিটি কোনায় কোনায় বনেদিয়ানার ছাপ লক্ষ্য করা যায়। বাড়িটির গেট দিয়ে প্রবেশ করে উঁচু উঁচু স্তম্ভগুলি দেখে প্রাচীন কলকাতার বনেদি বাড়ির ঐতিহ্য মনে করায়। সামনের দিকে 8টি এবং তার পেছনে 2টি, মোট 10টি সুউঁচু স্তম্ভগুলির সামনে দিয়ে মূল মন্দিরের ভেতরে প্রবেশ করতে হয়। প্রবেশ করার মাত্রই মনে হবে কোনো এক জমিদার বাড়ির ভেতরে প্রবেশ করেছি। জমিদার বাড়ি কিংবা রাজবাড়িতে যেমন ঝাড়বাতি থাকে, ঠিক তেমনই এখানে একটি ঝাড়বাতি রয়েছে এবং নিচের মেঝেটি সাদা কালো মার্বেল পাথরের উপর নকশার উপর দিয়ে হেঁটে সামনের দিকে এগোলেই লক্ষ্য করা যায় সুবিশাল একটি উঠান। আর এই উঠানের পূর্ব দিকে রয়েছে সিদ্ধিবিনায়কের অপূর্ব সুন্দর মন্দির। মন্দিরটি বাইরে থেকে দেখতে যত সুন্দর লাগে, তার চেয়েও অনেক বেশি সুন্দর মন্দিরের ভেতরের অংশটি। প্রতিটি কোনায় কোনায় বনেদিয়ানা স্পষ্ট লক্ষ্য করা যায়। মূল প্রবেশদ্বারের বাঁ দিক দিয়ে যেতে হয় মন্দিরের গর্ভগৃহে, যেখানে রয়েছে সিদ্ধিবিনায়কের অপূর্ব সুন্দর বিগ্রহ। মুম্বাইয়ের শ্রী সিদ্ধিবিনায়ক মন্দিরের শ্রী বিগ্রহের প্রতিরূপ শ্রী সিদ্ধিবিনায়কের বিগ্রহ এখানে রয়েছে। সকল দেবতাদের মধ্যে ভগবান গণেশের পুজো সর্বপ্রথম হয়ে থাকে। গণপতিকে বুদ্ধিমত্তার প্রতীক হিসেবে বিবেচনা করা হয়। ভগবান গণেশের উপরের ডান হাতে রয়েছে একটি পদ্ম, উপরের বাঁ হাতে অঙ্কুশ, নিচের ডান হাতে রয়েছে জপমালা এবং বাঁ হাতে লাড্ডু ভর্তি একটি পাত্র ধরে আছেন। ভগবান গণেশের দুই পাশের দুই দিকে রয়েছেন তার দুই স্ত্রী বৃদ্ধি ও সিদ্ধি, যারা জ্ঞান, সম্পদ, ধৈর্য, সাফল্য এবং সিদ্ধির ইচ্ছার প্রতীকী। মুম্বাইয়ের জাগ্রত সিদ্ধিবিনায়ক গণেশের মতনই কলকাতার সিদ্ধিদাতা গণেশের সুরটিও রয়েছে ডান দিকে। পুরাণ অনুযায়ী পার্বতী অন্নপূর্ণা সংসারে সুখ শান্তির প্রতীক, আর শিব বৈরাগ্যের প্রতীক, এক ত্যাগী পুরুষ। পিতামাতা দুজনেরই গুণই বিদ্যমান গণেশের মধ্যে। মূর্তিতত্ত্ব অনুসারে গণেশের স্থান শিব ও পার্বতীর ঠিক মধ্যস্থলে এবং মাতা পার্বতীর স্থান শিবের বাঁ দিকে। সেই কারণে গণেশের সুর যদি বাঁ দিকে থাকে, তবে তিনি মাতা পার্বতীর গুণাবলীর দিকে ইঙ্গিত করে আশীর্বাদকালে, আর যদি গণেশের সুর ডান দিকে থাকে, তিনি শিবের গুণগুলি ধারণ করছেন সিদ্ধিবিনায়ক মোক্ষদানকারী রূপে। এই মন্দিরে গণেশজির মাথার উপর শিব ও পার্বতীর মূর্তি বিরাজ করছে। শ্রী সিদ্ধিবিনায়কের সিদ্ধি বিগ্রহটি 2 ফুটের মতো চওড়া এবং 2.5 ফুট উচ্চতা বিশিষ্ট, এবং যে বেদির উপর বিগ্রহটি আছে সেই বেদিটি প্রায় 5 ফুট চওড়া ও 12 ফুট উচ্চতা যুক্ত। মূল মন্দিরের সামনে যে সিঁড়ি রয়েছে, তার দুই দিকে দুই পাশে সিঁড়ির শুরু এবং শেষে
ভগবান গণেশের বাহন দুটি করে মোট 4টি মুশুকরাজের মূর্তি রয়েছে। ভক্তগণ এবং দর্শনার্থীরা গণপতি দর্শন করে বেরোবার সময় মুশুকরাজের কানে কানে তাদের মনস্কামনা জানান, যাতে মুশুকরাজের মাধ্যমে ভগবান গণেশের কাছে তাদের বার্তা চলে যায়। মন্দিরটি প্রতিদিন খোলা থাকে ভোর 5:45 থেকে দুপুর 12:30 পর্যন্ত। মন্দির বন্ধ থাকে দুপুর 12:30 থেকে বিকেল 4:30 পর্যন্ত। এরপর মন্দিরটি বিকেল 4:30 থেকে রাত্রির 9টা পর্যন্ত খোলা থাকে। সপ্তাহে একদিন বুধবারে মন্দির সারাদিনের জন্য খোলা থাকে। মন্দিরটি খোলা বন্ধ হওয়ার মাঝখানে বিভিন্ন সময় আরতি, ভোগ প্রসাদ দেওয়া হয়, সেগুলি তুলে ধরা হলো। ভোর 5:45 মঙ্গল আরতি হয়, সকাল 7টার সময় মহা আরতি হয় এবং সকাল 9টার সময় খিচুড়ি ভোগ দেওয়া হয়। দুপুর 12:15 সময় মহাভোগ হয়, বিকেল 5টার সময় খিচুড়ি ভোগ দেওয়া হয় এবং সন্ধ্যে 7টার সময় সন্ধ্যা আরতি হয়, আর রাত্রির 9টার সময় শয়ন আরতি হয়ে থাকে। এই মন্দিরের বৈশিষ্ট্য হলো প্রতিদিন যে ভোগ ভগবান গণেশকে নিবেদন করা হয়, পরে সকল ভক্তদের মধ্যে সেই ভোগ বিতরণ করা হয় সম্পূর্ণ বিনামূল্যে। প্রতিদিন বিভিন্ন ধরনের ভোগ প্রসাদ দেওয়া হয়। কোনোদিন থাকে খিচুড়ি, আবার কোনোদিন থাকে সুজির হালুয়া, বোঁদে, মিহিদানা, প্যাঁড়া, পুরি, সবজি। সময় বিশেষে এই সব ভোগ হয়ে থাকে। ভগবান গণেশকে যে ফল নিবেদন করা হয়, চাইলে সেই ফলও ভক্তদের মধ্যে দেওয়া হয়। যে ভোগ দেওয়া হয় ভক্তদের, সেই ভোগ নিয়ে মন্দিরের বাইরে খেতে হবে এবং নির্দিষ্ট স্থানে ভোগের পাতাটি ফেলে দিতে হয়। মন্দিরের বাইরে হাত ধোবার জায়গা রয়েছে, সেখানে হাত ধুতে হয়। মন্দিরের বাইরে বাঁ দিকে রয়েছে হাত ধোবার জায়গা। মন্দিরের বাইরে পুজো সামগ্রীর একটি কাউন্টার রয়েছে, যেটি নৈবেদ্যর নামে পরিচিত। সেখানে পুজোর ডালা থেকে শুরু করে ঘি, প্রদীপ, সুগন্ধি, বিভিন্ন ধরনের লাড্ডু, যেমন বেসনের লাড্ডু, ঘিয়ের লাড্ডু, কেশরের মোদক ন্যায্য মূল্যে পাওয়া যায়। এখানে নারকোলও রয়েছে এবং মোদকও রয়েছে। এখানে বিভিন্ন দামে পুজোর ডালাগুলিকে সাজিয়ে রাখা হয়েছে। এই গণেশজির মন্দিরে সন্ধ্যা আরতি দেখার মতো হয়। সেই আরতি দেখতে বহু ভক্তের সমাগম ঘটে এবং মন্দিরের মধ্যেই রয়েছে স্বল্প মূল্যের চিকিৎসার ব্যবস্থা। এই মন্দিরের মধ্যেই অর্থাৎ পশ্চিম দিকে রয়েছে একটি ছোট হনুমান মন্দির। এই হনুমান মন্দিরে সর্বদা পুরোহিত পুজো অর্চনা নিষ্ঠাভাবে করে চলেছেন। এই মন্দিরটি কিভাবে গড়ে উঠল সেটি একটু জেনে নেওয়া যাক। রাধেশ্যাম আগারওয়াল এবং রাধেশ্যাম গোয়েঙ্কা এই দুই বন্ধুর আলাপ হয় 60-এর দশকে। মাহেশ্বরী বিদ্যালয় আলাদা শ্রেণী হলেও এক বন্ধুর মাধ্যমে দুজনের আলাপ এবং সেই থেকে শুরু হয় বন্ধুত্ব। স্কুল পাস করার পর দুজনে আলাদা কলেজে পড়লেও দেখা সাক্ষাৎ নিয়মিত হতো। সেখান থেকেই কসমেটিক প্রোডাক্ট তৈরির ভাবনা আসে। এরপর কলেজ শেষ করে ব্যবসা করার সিদ্ধান্ত নেয়। পাকাপাকিভাবে ব্যবসার আরম্ভ হলো। সম্বল ছিল কোল্ড ক্রিম, ভ্যানিশিং ক্রিম, ট্যালকাম পাউডার। জন্ম নিল ইমামি। এরপর বাকিটা ইতিহাস। 300-এরও বেশি প্রোডাক্ট নিয়ে ইমামির ব্যবসা একটি বৃহৎ অট্টালিকা হয়ে দাঁড়ায়। দুই বন্ধু মিলে সিদ্ধান্ত নেয় কলকাতার সিদ্ধিবিনায়ক মন্দির নির্মাণ করবেন। তবে মল্লিক বাড়ির পুরনো আদল নষ্ট করা হবে না। উত্তর কলকাতা পুরনো ঐতিহ্যকে রেখে নির্মিত করা হবে গণেশ মন্দির। 200 বছরের প্রাচীন মল্লিক বাড়ি রূপ পেল এক নতুন ঠিকানা। 2020 সালে 28শে ফেব্রুয়ারি জনসাধারণের জন্য খুলে দেওয়া হলো কলকাতার সবচেয়ে বড় সিদ্ধিবিনায়ক দেবস্থানম মন্দির। এই মন্দির নির্মাণের সময় দুই বন্ধু মিলে ঠিক করেন যে ধর্মচারণের সঙ্গে স্বাস্থ্য পরিষেবা স্বল্প মূল্যে দেওয়া হবে। তাই এই মন্দিরে ডায়াবেটিক ক্লিনিক তৈরি হয়েছে।
রক্ত পরীক্ষার ব্যবস্থা আছে খুবই স্বল্প মূল্যে। এই সিদ্ধিবিনায়ক মন্দির দর্শন করতে আসলে এই অঞ্চলে অনেক দর্শনীয় স্থান রয়েছে, যেগুলি হেঁটেই ঘুরে দেখে নেওয়া যায়। যেমন এই মন্দিরের একদম পাশেই রয়েছে মার্বেল প্যালেস। মার্বেল প্যালেস দেখে নেওয়ার পর তার পাশেই রয়েছে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি এবং অপূর্ব সুন্দর বৈকুণ্ঠনাথ মন্দিরও রয়েছে ঠিক এই এলাকাতেই। এগুলি অবশ্যই দেখে নেওয়া যেতেই পারে। এই দর্শনীয় স্থানের ভিডিওর লিঙ্কগুলি ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। গণেশ চতুর্থীর দিনে এই মন্দিরে নানান সাংস্কৃতিক অনুষ্ঠান হয়, ভক্তিমূলক গান এবং ভোগ প্রসাদ খাওয়ানো হয়ে থাকে। আগামী 27 থেকে 30শে আগস্ট এই মন্দিরে গণেশ চতুর্থীর উৎসব পালন হবে। মন্দিরে প্রবেশ করেই বাঁদিকে রয়েছে জুতো রাখার ব্যবস্থা এবং গাড়ি পার্কিংয়ের সুবিধাও রয়েছে। এবার তুলে ধরা হলো এই মন্দিরে কিভাবে আসতে হবে সম্পূর্ণ রোড গাইডের সাথে, যাতে সরাসরি এখানে চলে আসা যায়। এখন আমরা সেন্টার এভিনিউ রাস্তা ধরে শোভাবাজার থেকে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের দিকে যাচ্ছি। এই ডান দিকে হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেট নাম্বার 2, আর এই রাস্তার বাঁ দিকেই পড়বে গিরিশ পার্ক মেট্রো স্টেশনের গেট নাম্বার 3। সিদ্ধিবিনায়ক মন্দিরে আসার সবচেয়ে কাছের মেট্রো স্টেশন হলো গিরিশ পার্ক মেট্রো স্টেশন। সেখান থেকে 10 মিনিট হাঁটা পথে মন্দিরে পৌঁছানো যায়। এটি হলো গিরিশ পার্কের ক্রসিং মোড়। এই মোড় থেকে বাঁদিকে চলে যাচ্ছে বিবেকানন্দ রোড হয়ে কাকুরগাছি মোড় অবধি, আর এই ডান দিকের রাস্তাটি চলে যাচ্ছে জোড়াসাঁকো হয়ে পোস্তার দিকে, আর সোজা রাস্তাটি যাচ্ছে ধর্মতলার দিকে। রাস্তার উপর ডান দিকে পড়বে জোড়াসাঁকো ঠাকুরবাড়ির একটি তোরণ গেট। সামনের ক্রসিং থেকে আমরা ডান দিকে ঘুরে যাব। সামনের ক্রসিং এর সামনেই বাঁদিকে এই মন্দিরটি পড়ে। আমরা এখন এই ক্রসিং থেকে ডান দিকের গলিতে প্রবেশ করব। এখান থেকে কিছুটা এগোলেই সিদ্ধিবিনায়ক মন্দির পড়ে। এখন আমরা চলে এসেছি সিদ্ধিবিনায়ক মন্দিরের সামনে।